চাঁদনি মাথা নিচু করে ফেলল। ওর মনটা খারাপ হয়ে গেল নিমেষেই। এতটা এক্সাইট ছিল ওর রেজাল্টটা জানানোর পর আধারকে জানানোর জন্য কতক্ষণ ধরে ওর কক্ষে অপেক্ষা করছিল। আধার ওর এক্সামের সময় ওকে ওর সমপরিমাণ কষ্ট করেছে বলতে গেলে। সারা রাত ওর সাথে জেগে থাকতো, কফি বানিয়ে দিত, ও ঝিমালে ডেকে দিত, ওকে প্র্যাকটিক্যাল লিখে দিত। ওর খুশির অর্ধেক ভাগ আধারেরই। এই যে রেজাল্টটা, এখানে চাঁদনির চেয়েও আধারের কন্ট্রিবিউশন বেশি, অথচ আধার রেজাল্টটা শুনে চাঁদনির মন মতো প্রতিক্রিয়া দেখালো না। কেন দেখালো না? আধারের প্রতিক্রিয়া দেখানো উচিত, ওর খুব খুশি হওয়া উচিত। এমন নর্মাল বিহেভ চাঁদনির হজম হচ্ছে না। যেখানে ও টিউটোরিয়ালে একটু ভালো করলেই আধার এত খুশি হতো, সেখানে মিড টাইমে ফিজিক্সে হাইয়েস্ট পাওয়ার পরও আধার রিয়াকশন দিচ্ছে না। বাকি সাবজেক্টগুলো কি খবর? মোটামুটি 4 পয়েন্ট এসেছে। আচ্ছা, যেগুলোতে একটু কম মার্কস পেয়েছিস সেগুলোতে ফোকাস কর বেশি বেশি। চাঁদনি বলল। তুমি কি ব্যস্ত? কোথায় ছিলে এতক্ষণ? আধার মুচকি হেসে বলল, মিস করছিলি? না। আমার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, ডাকলো সবাই, ভাবলাম যাই। আচ্ছা, রেস্ট নাও। চাঁদনি বেরিয়ে যেতে গেল, আধার পিছু ডাকলো ওকে। চাঁদ। চাঁদনি পিছু ফিরল। কংগ্রাচুলেশনস ফর দ্য হাইয়েস্ট মার্ক। এই তো তুই ওয়াইফের মতো বিহেভ করছিস। কিন্তু তুমি হাজবেন্ডের মতো বিহেভ করছো না, করনি কোনোদিন। আচ্ছা, হাজবেন্ডের মতো বিহেভ কিভাবে করে আমি তো জানি না। তোমার উচিত ছিল আমার সাকসেসের কথা শুনে অনেক খুশি হওয়া। খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি, বাট যে গুড নিউজের এক্সপেকটেশন ছিল ওটা শুনলে আরো বেশি খুশি হতাম, বাট সেটা তো সম্ভব না। দুষ্টুমি করলাম তোর সাথে। তুই বড় কেন হচ্ছিস না বলতো? তুই ছোট বলেই তোকে ছুতে আমার বুক কাঁপে, মনে হয় কষ্ট পাবি। যে মেয়ে শুধু কয়েকটা থাপ্পড় খেয়ে 1 মাস বিছানায় থেকে উঠতে পারে না, তাকে যদি আমার টক্সিসিটি নিয়ে ছুই তাহলে ভাব কি হবে। হাজব্যান্ডের মতো বিহেভ করছি না বলে তো তোর খুশি হওয়া উচিত। একবার যদি হাজব্যান্ডের মতো বিহেভ করি তোকে আর খুঁজে পাওয়া যাবে না চাঁদ। জবা বেগম আরমান শিকদারের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছেন, তবে ওনার দরকারি কথা হোক বা অদরকারি, অন্য একজন মানুষকে নিয়ে গীবত করবেই, এটা হেরফের হবে না। আরমান শিকদার বরাবরই বউয়ের বাধ্য, বউ যা বলবে তা, ওনার নিজের কোনো মতামত থাকে না। জবা বেগমের মুখের কথাই ওনার কথা। জবা বেগম কিছুক্ষণ বসে চাঁদনির বদনাম করলেন। মেয়েটাকে কেন যেন উনি সহ্যই করতে পারেন না। আধারের সাথে বিয়ের পর তো একদমই না। অর্পিতার স্বামীকে দেখলে ওনার আফসোস হয়, বোকা মেয়েটা কি রেখে কি খুঁজতে গেছে। এভাবে নিজের পায়ে নিজে কুড়াল কে মারে? আরমান শিকদার স্ত্রীর চিন্তিত মুখ দেখে বললেন, কি হয়েছে? চিন্তা করছো কেন? আধার অর্পিতাকে দেখলেই চিল্লাচিল্লি করে, এভাবে থাকা যায় বলো? কতবার জামাই শুনেছে, আমাদের সম্মানটা তো কোথায় যাচ্ছে বলো তো? অর্পিতা নিজের দোষেই পাচ্ছে এসব। ওর শ্বশুরবাড়ি মানুষও তো ওকে মেনে নিচ্ছে না। এখন আমি ঘর জামাই রাখবো? ভুল হয়ে গেছে। আর কতবার বিষয়টা নিয়ে মেয়েটাকে খোঁচাবে তোমরা? আমাদের মেয়ের দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। ছেলেটা এমন কেন করছে কে জানে, তবে ওর দোষ দিতে পারি না আমি। অর্পিতার জন্যই তো ওকে চাঁদনিকে বিয়ে করতে হলো। ওর সাথে চাঁদনির কোন দিক দিয়ে যায় বলো তো? যায় না কেন? জবা বেগম রেগে বললেন, বোকার মতন কথা বলছো কেন? অর্পিতার মতন সুন্দরও চাঁদনি তো এ বাড়ির মেয়েও না। মেয়ে না হলে কি হবে? আকিব তো ওকে মেয়ে মানে, শুধু ওর দায়িত্ব পালনের জন্য আরেকটা বিয়ে পর্যন্ত করেনি। আকিবের ভাগের সব সম্পত্তি তো ওর। তাহলে তো সিংহভাগ সম্পদ ওরও পাবে। বিজনেসের অর্ধেক ভাগ আকিব ভাইয়ার, বাকি অর্ধেক তোমার আর বড় ভাইয়ার। একটা অনাথ আশ্রমের মেয়ের আর অর্পিতার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে, আমাদের উপর ছুরি ঘোরাবে। এটা হতে পারে না, আমি এটা হতে দেব না। আমি আমার মেয়ের জন্য সাপ করব। লাভ নেই। আকিব চাঁদনিকে কতটা ভালোবাসে সেটা তুমি জানো। ওর ফিউচারের কথা ভেবে ওর জন্য অনেক জমি জামা কিনে রেখেছে, ফ্ল্যাটও দেখেছিল। ও আর একটু বড় হওয়ার জন্য অপেক্ষা করেছিল। জবা বেগম মুখ বাঁকালেন, শ্লেষাক্ত স্বরে বললেন, তুমি
অর্পিতার জন্য কিছু করনি কেন? আকিবের মতো আমার অত অ্যাবিলিটি নেই, তবে আমার ভাগের সম্পত্তি অবশ্যই আমার মেয়ের। তোমার বলদ মেয়েটা আধারকে রেখে কার কাছে গেল? অ্যাটলিস্ট আধারকে বিয়ে করলে রাজরানীর হতে থাকতো। এখন জামাই গুষ্ট এখানে থাকতে হচ্ছে। কি আর করার, তবে যা বলো, বড় ভাইয়ের অনেক বুদ্ধি। চাঁদনিকে ভালোবাসে, এটা সত্য, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার কি জানো? চাঁদনির সাথে আধারের বিয়ে হলে সব কিছু আধারের। বিজনেসের সিংহভাগেই ও পাবে। আকিব আবার আধারকে বড্ড ভালোবাসে। জবা বেগম ব্যঙ্গ করে হাসলেন, বললেন, তোমার ভাইয়ের বুদ্ধি আছে ভালো, বাট ওই চাঁদনিটাকে আমার সহ্য হয় না। না আছে রূপের ছিরি, না আছে পরিবারের পরিচয়, তার উপরেও সব কিছুই পাচ্ছে যা আমার মেয়ের পাওয়ার কথা ছিল। আধার মুখ বিকৃতি করে ফেলল। এই মাত্র বারান্দায় দিয়ে হেঁটে আসছিল। কক্ষের ভেতর থেকে আরমান শিকদার আর জবা বেগমের কথোপকথন ভেসে আসছে। কক্ষের দরজা আজলে বন্ধ করে রাখা, তবুও কথার শব্দ বাইরে পর্যন্ত আসছে। আধার ওদের কথা শুনেই দাঁড়িয়ে পড়েছে। যদিও আড়ি পেতে মানুষের কথা শোনা আধারের একটুকু পছন্দ না, কিন্তু এসব কানে আসার পর না শুনেও পারেনি। একটা মানুষের চিন্তা ভাবনা নিজের মানুষদের প্রতি এমন কি করে হয়? হয়তো সে কখনো নিজের স্বামী সন্তান ছাড়া এ বাড়ির মানুষগুলোকে নিজের ভাবিনি। আধার অনেক দিন ধরেই দেখছে ওর বাপ চাচাদের সম্পর্ক ভালো চলছে না। সবাই উপরে উপরে ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সবার কেমন যেন উদাসীনতা, ক্ষোভ। আধার এ বাড়িতে থাকে না, কিন্তু এ বাড়ির যৌথ ফ্যামিলির সৌন্দর্যগুলোকে ও খুব ভালোবাসে। ও কখনো চায় না এ বাড়ি ভাগ হোক, সবাই আলাদা হয়ে যাক। আসলে যৌথ ফ্যামিলির বন্ডিংগুলো যেমন সুন্দর হয়, তেমনি সব তিক্ত মনোভাব সব সৌন্দর্য নষ্ট করে দেয়। জবা বেগম এখনও চাঁদনিকে গালমন্দ করছে। আধার আর শুনল না, মুখ ফিরিয়ে চলে গেল নিজের কক্ষে। ও যেতেই দেখলো অর্পিতা বসে আছে ওর কক্ষে। ওকে দেখতেই দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি। আধারের এমনিতেই মাথা খারাপ ছিল জবা বেগমের কথা শুনে। অর্পিতাকে দেখে সে রাগ সব সীমা অতিক্রম করলো। তেরে মেরে গিয়ে চেঁচিয়ে বলল, তুই এখানে কি করছিস? বেরো এখান থেকে। তোমার সাথে আমার কথা আছে আধার ভাই, প্লিজ একটু শোনো। কিন্তু তোর সাথে আমার কোনো কথা নাই। বেয়াদব, আমার রুমে এসেছিস কোন সাহসে? যেখানে তোরে বাড়িতে সহ্য করতে পারছি না আমি, সেখানে আমার রুমে ঢুকে বসে আছিস। বেরো বেরো বলছি, নয়তো বাড়ি থেকে বের করবো আমি তোকে। অর্পিতা অনুরোধ করে বলল, আধার ভাই প্লিজ আমার কথাটা শোনো একটু। আমি জানি তোমার অনেক ক্ষোভ আমার ওপর, আমার জন্য তোমার সম্মান নষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি অপরাধ ছিলাম। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। আচ্ছা, ও কি এখন একটা থাপ্পড় মেরে দেবে? না, ওর চুলগুলো সব ধরে ছিঁড়ে দিবে। কোনটা করলে এই বেয়াদবটা অপমান সইতে না পেরে বাড়ি থেকে চলে যাবে? আধার দ্বন্দ্বে পড়ল। অর্পিতা অসহায় স্বরে বলল, তোমার সাথে আমি অনেক দিন ধরে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখলেই রেগে যাও, চেঁচামেচি করো। বিশ্বাস করো আমি পালাতে চাইনি, কিন্তু ও আমাকে ব্ল্যাকমেল করেছিল আধার ভাই। আমার কাছে কোনো উপায় ছিল না ওকে বিয়ে করা ছাড়া। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো, বলল, তুই কচি খুকি, তোকে ব্ল্যাকমেল করবে? খুকি না বলেই চিন্তায় পড়ে গিয়েছিলাম, সম্মানের ভয়ে পাগল হয়ে গিয়েছিলাম। নয়তো সে যে আমি হলুদ সন্ধ্যা পর্যন্ত এত খুশি ছিলাম, সে বিয়ের দিন পালিয়ে যাবে। ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল আধার ভাই। তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পরপরই ওর সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমি ধরাটা কোথায় খেলাম জানো? ওর সাথে রিলেশনে থাকাকালীন আমি অনেক ক্লোজ হয়ে গিয়েছিলাম। ওর কাছে আমার অনেক সেন্সিটিভ ছবি ছিল। নয়তো তুমি বলো, তোমার মতো একটা মানুষকে ছেড়ে আমি ওর মতো একটা ছেলের সাথে পালিয়ে যাই? আধার মনোযোগ দিয়ে কোনো কথাই শুনল না, কিন্তু শেষের কথাগুলো শুনে নাক মুখ কুঁচকে তাকালো ওর দিকে। শক্ত কণ্ঠে বলল, নষ্টামির কথা আবার গলা উঁচিয়ে বলছিসও? ভাগ্যিস ছেলেরা তোকে ব্ল্যাকমেল করলো, তুই পালিয়ে গেলি। নয়তো পরে আমি জানতে পারলে তোর সাথে থাকার রুচি আমার এমনিতেই হতো না। তুমি আমাকে যা গাল দিবা দাও, প্লিজ এটাই সত্যি। আমার জন্য তোমার অনেক খারাপ লেগেছে। আমি অর্পিতা চট করে দু হাতে আধারের হাত ধরল। আধার ঝাড়া মেরে ছাড়ালো ওর হাত, চোখ পাকিয়ে বলল, হাত ধরছিস কোন সাহসে?
আমার কথাটা শোনো। চাঁদনি কক্ষে ঢুকলো সে সময়। ওদের চিল্লা পাল্লা শুনেই বোধহয় দৌড়ে এসেছে। আধার আর অর্পিতা দুজন ওকে দেখে একসাথে তাকালো। চাঁদনি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো দুজনের দিকে। অর্পিতা তড়িঘড়ি করে বলল, চাঁদনি তুই যা, এখন কথা বলছি আমরা, স্পেস দে। চাঁদনি গেল না, দৃঢ় স্বরে বলল, স্পেসটা তুমি তোমার হাজবেন্ডের সাথে চাইলে আমি দিতাম, কিন্তু আমার জামাইয়ের সাথে আমি তোমারে কি করে স্পেস দিব অর্পিতা আপু? তুই বুঝছিস না কেন? কথা বলছি না আমি? নাক কেন গলাচ্ছিস তুই? এত জামাই জামাই যে করছিস আমার জন্যই তো পেয়েছিস, কৃতজ্ঞ বোধ থেকে হলেও যা। চাঁদনি গম্ভীর স্বরে বলল, তুমি বেরো, এটা আমার রুম। আধার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরই এটা আমার রুম হয়ে গেছে। আমি আমার রুমে তোমাকে অ্যালাউ করছি না। অর্পিতা আধারের দিকে তাকালো। ও ভ্রু উঁচিয়ে চেয়ে আছে চাঁদনির দিকে। অর্পিতা ডাকলো, আধার ভাই। চাঁদনি কি বলল শুনতে পাসনি? ও নিজের রুমে তোকে অ্যালাউ করছে না। বেরো এখান থেকে। জোর করে বের করলে তোর হাত পা আস্ত থাকবে না। অর্পিতা অপমানে জর্জরিত হয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। আধার তাকালো চাঁদনির দিকে। ও ফুঁসছে। আধার কিছু বলতে গেল, কিন্তু চাঁদনি বাধা দিয়ে বলল, কিছু বলো না, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। কিছুদিন সাবিহা আপু, কিছুদিন অর্পিতা আপু, আরো কত আপু যে আছে, অবাক হই না। আমার কথাটা একটু শোন। চাঁদনি বিষাদ হাসলো, কণ্ঠে জগতের সমস্ত দুঃখ ঢেলে বলল, তুমি দুঃখও দিলা, আবার অন্য কারোর সাথে দেখার যন্ত্রণাও দিলা। চাঁদনি ইয়ার, তুই সিম্পল কথা কেন বুঝছিস না? এটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তুই ভুল দেখেছিস। ভুল? আমি নিজের চোখে দেখেছি অর্পিতা আপু তোমার হাত ধরেছিল। সব সময় চোখের দেখাটা সত্যি হয় না। বিশ্বাস করিস না আমাকে? তুমি করো আমাকে বিশ্বাস? তুমি বুঝেছিলে সেদিন? বোঝনি। সেদিন তো চোখের দেখাটা জিতে গিয়েছিল। কি করেছিলে মনে নেই? মেরেছিলে আমাকে। আমি তো সেদিন শুধু একটা ছেলের সাথে দাঁড়িয়েছিলাম। আজ যে একটা মেয়ে আমার রুমে ঢুকে তোমার হাত ধরেছিল, আরও আমাকে বলেছিল তোমাদের স্পেস দিতে, নাক না গলাতে, এসব দোষ না আধার ভাই? আমি ওকে বেরিয়ে যেতে বলছিলাম, নির্লজ্জটা শুনছিল না। তুই একটু আগে আসলে দেখতি আমি ওর সাথে কি বাজে বিহেভ করেছি, কিন্তু তুই তখনই আসলি যখন ও আমার হাত ধরতো। তুমিও সেদিন তখনই এসেছিলে যখন আমি ওনার সাথে ক্যাফেটেরিয়ার বাইরে বেরিয়েছিলাম। তুমি আমাকে মেরেছিলে, কিন্তু আমি তোমার কিছু করতে পারবো না, কারণ আমি মেয়ে। আর ঠিক এই জায়গায় এসেই মেয়েদের সব ক্ষমতা, অধিকার বোধ ধূলিসাৎ হয়ে যায়। চাঁদনি পা ঝুলিয়ে বিছানার উপরে বসে আছে। সমান তালে নাক ফুলাচ্ছে ও। আধার কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। এভাবে সাপের মতো ফোঁস করছিস কেন? চাঁদনি ফুঁসে তাকালো, বলল, খুব তো আমার উপর চোটপাট দেখাও, অথচ অর্পিতা আপুকে একটা কিছু বললে না। না, অর্পিতা আপুকে কিছু বলার সাধ্য নাই তোমার। আমি দুর্বল বলে সব জোর জবরদস্তি আমার সাথে? জবরদস্তি করেছি তোর সাথে? কখন? হ্যাঁ, তোর উপর সব কিছু ঘুচিয়ে দেই মানছি, অধিকার আছে তাই। আর অর্পিতার বিষয় নিয়ে যদি বলিস, ব্যাপারটা এখনও শেষ হয়নি। সব কিছু জমা করে রাখছি। ওরে যেদিন পাকড়াও করবো না, ওর বাপও ওরে বাঁচাইতে পারবে না। হ্যাঁ, খালি মুখেই। কাজেও করে দেখাবে। তুই এভাবে ফোঁস করিস না, শ্বাস আটকে মারা যাবি তো। অল্প বয়সে বিধবা হতে হবে আমাকে? ওটা মেয়েরা হয়। ছেলেরা কি হয়? ধুর, তোমার ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না আমার। চাঁদনি শুয়ে পড়ল। আধার দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর। চাঁদনি ভুল কিছু বলেনি। ওর উচিত ছিল অর্পিতাকে ঠাস করে একটা চড় মারা, এমনভাবে যাতে সব দাঁত নড়ে যায়। বাড়ির একটা মানুষও মেয়েটাকে কিছু বলে না, অথচ চাঁদনিকে উঠতে বসতে কথা শোনায়। আজ যা হলো তাতে চাঁদনিরও মনে হতে পারে ও নিজেও বাড়ির অন্য সদস্যর মতো। কিন্তু এমন তো না। ওর অর্পিতাকে কিছু বলতে ইচ্ছা করে না, জাস্ট মেরে কবর দিয়ে দিতে ইচ্ছা করে। ফালতু একটা মেয়ে, মুখ পর্যন্ত দেখতে ইচ্ছা করে না ওর। চাঁদনি গুটিসুটি মেরে বিছানার এক কোণায় পড়ে আছে। মেয়েটা এখনো কেমন যেন বিহেভ করে ওর সাথে। ওদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক নেই। আধার চায়ও না। যেভাবে চলছে সেভাবে চলুক, চাঁদনি ওর সাথে থাকলেই হলো। কিন্তু মেয়েটার এভাবে দূরে দূরে থাকা আধার সহ্য করতে পারে না। আধার হাত বাড়িয়ে চাঁদনির পিঠে হাত রাখলো। চাঁদনি সরিয়ে দিল। আধার ভ্রু কুঁচকে বলল, ইগনোর করছিস কেন? এদিকে ফের। ধরো না, কথা বলতে ইচ্ছে করছে না তোমার সাথে। কোন দিন ইচ্ছে করে? কোনো দিন না।
জোর করে ফেরাতে বলছিস? খুব খারাপ হবে বলছি। ইগো দেখাবি না একদম। সব অ্যাটিটিউড খালি আমার কাছে। নতুন কি? সব খারাপ তো আমার সাথেই হয়, কপালে নিয়ে এসেছি যে। আধার চাঁদনিকে বোঝানোর ধৈর্য কুলাতে পারল না। ওর এক হাত ধরে টেনে কাছে আনলো, ঝুঁকে পেঁচিয়ে ধরল ওকে। চাঁদনি ধর পড়িয়ে চোখ খুলে তাকালো। আধার ওর দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বালিশের সাথে চেপে ধরল। পরপর চাঁদনির ঘাড়ের উপর থুতনি রেখে লম্বা শ্বাস ফেলল। আতঙ্কে চাঁদনির গলা শুকিয়ে এলো, নিঃশ্বাস আটকে এলো। বহু চেষ্টা করেও ও একটা শব্দ বের করতে পারল না মুখ দিয়ে। মনটা ভালো নেই চাঁদ। একটু না। আমরা ঢাকা কখন যাচ্ছি? চাঁদনি ঢোক গিলল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চাইলো, পারল না। আধার ওর কাঁধে মুখ গুজে বলল, এমন করিস না আমার সাথে। তুই আমার কথা না শুনলে আমার অনেক খারাপ লাগে। প্লিজ একটু বোঝ। ওই মেয়েটাকে আমার একটু সহ্য হয় না। যে হাত দিয়ে আমার হাত ধরছে ওই হাত ভেঙে দিতাম, কিন্তু এতে লাভ নেই। সিম্প্যাথি কুড়িয়ে নেবে বাড়ির সবার। ওরে আমি ওর জামাই দিয়ে শায়েস্তা করাবো। তুই দেখিস চাঁদনি, আমি সব কিছুর প্রতিশোধ নেব। চাঁদনি কোনো মতে বলল, এত এক্সকিউজ কেন দিচ্ছ? আমি বলেছি তো আমি তোমাকে ট্রাস্ট করি, কথা শেষ। ট্রাস্ট না করলেও সমস্যা নাই। তোরে আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না। বুঝলে বোঝ, না বুঝলে নাই। যাই বল, তুই খুব সুন্দর প্রতিশোধ নিতে জানিস রে। কি সুন্দর খোঁচা একটা মেরে দিলি। প্রতিশোধ না, শোধবোধ। একই তো। তুই যে কত বড় ঘাটতেরা সেটা এই কয়দিনে ভালোই বুঝেছি আমি। আগে বোঝনি? বুঝেছি। তোকে তো ছোটবেলা থেকে দেখছি, কিন্তু ইদানিং তোর জেদগুলো এত বেড়েছে। আমার জেদ সহ্য করতে বলেছে কেউ তোমাকে? না, বলেনি কেউ। তবু তো সহ্য করতে হবে। তোরে ছাড়া যে যাইতে পারছি না এখান থেকে। তুই তো আমার সোয়ান। মানে? রাজহাঁস, রাজহাঁসের কাহিনী জানিস? রাজহাঁস কখনো তার জুটিকে ছাড়া থাকতে পারে না। যখন তার জুটি মারা যায় তখন সে দুঃখে খাওয়া দাওয়া কমিয়ে দেয়, খুব চুপচাপ একলা একলা থাকে, ডিপ্রেশনের মতো আচরণ করে, আর একসময় একাকিত্বে মারা যায়। চাঁদনির অস্বস্তি হচ্ছে, ওর একটুকু ভালো লাগছে না। আধারের সাথে ওর সম্পর্কটা কেমন যেন। চাঁদনি এসব নিতে পারে না, খারাপ লাগে ওর, অস্বস্তি হয়। ও সব সময় চায় আধার ওর সাথে নর্মাল বিহেভ করুক, এভাবে কাছে না আসুক। আধারের কাছে আসা সহ্য করতে পারে না ও। চাঁদনি মিনতি করে বলল, আধার ভাই ওঠো, বালিশে ঘুমাও প্লিজ, আমার একটু ভালো লাগছে না। তোর মতো পিচ্ছিরে বিয়ে করে এভাবে কপালটা না পোড়ালেও পারতাম আমি। আধার উঠে বসলো। চাঁদনি এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। আধার শয়তানি হাসলো ওর দিকে তাকে। চাঁদনি কাচুমাচু মুখ করে ফেললো, বাচ্চাদের মতো করে বলল, প্লিজ তুমি এরকম করবে না, আমার অস্বস্তি হয়। আধার কপালে হাত রাখলো ওর, বেবি হেয়ারগুলো সরিয়ে বলল, ঘুম। তুমি বলো আর এরকম করবে না। ঘুমা। চাঁদনি চোখ বন্ধ করলো। ওর বুক ধরপড় করছে এখনো। ওর ঢোক গিলল। আধার দেখলো তা স্পষ্ট, হেসে ফেললো ও। চাঁদনির চুলগুলো অনেক লম্বা, কোমর ছড়িয়ে যায়, অনেক ঘন, কালো কুচকুচে, রূপাঞ্জলের মতো কিউট। যদিও রূপাঞ্জলের চুল সোনালি, তবুও আধারের এমন মনে হয়। আধার ওর চুলগুলো হাতে পেঁচিয়ে নিল। চাঁদনি বলে ও নাকি চাঁদনিকে পুতুলের মতো ট্রিট করে। আসলে এমন না, কিন্তু চাঁদনিকে ওর কাছে একটা পুতুলের মতোই লাগে, যাকে নিয়ে ও সারাক্ষণ সাথে সাথে ঘুরবে, যে সব সময় ওর সাথে সাথে থাকবে, ওর কথা মানবে, ও যা বলবে তা শুনবে। ব্যাস এতটুকুই তো চায় ও। যদিও তা ঠিক না, চাঁদনি তো মানুষ, পুতুল না। ওরও নিজের কিছু ইচ্ছে আছে, স্বপ্ন আছে। ও কেন সব সময় আধারের কথা মতো চলবে? কিন্তু আধার এটা নিজেকেই বোঝাতে পারে না। কোনো কিছু নিয়ে হুটহাট রেগে যায়, মিসবিহেভ করে। ওর রাগটা যত সুন্দর করে প্রকাশ করতে পারে, ভালোবাসাটা পারে না। মনে হয় এটা করলেই বুঝি মানুষ ওকে দুর্বল ভাববে। ও খুব লুকিয়ে চুরিয়ে ভালোবাসে, বিপরীত পাশের মানুষটা যাতে বুঝতে না পারে সেভাবে। তার জন্য ছেঁচড়ামো করে, বেহেয়া হয়ে যায়। অথচ এসব করেও কিভাবে যেন নিজের ইগোটাকে উপরে রাখতে চায়, পারে না, হেরে যায়। ইগো আর ভালোবাসা কখনো একই সাথে জিততে পারে না।
ও তো অনেক আগেই হেরে গেছে চাঁদনির কাছে, শুধু সেটা স্বীকার করা যাবে না। স্বীকার করলেই আধার হেরে যাবে, ও নিজের হেরে যাওয়া মানতে পারে না। সকাল সকাল ঘুম থেকে উঠে চাঁদনি খবর পেল ওর নানু বাড়ি থেকে কল এসেছিল। আকিব শিকদারের সাথে গতকাল রাতে ওর নানু ভাই যোগাযোগ করেছে, ওদের যেতে বলেছে আজ। চাঁদনি বুঝ হওয়ার পর থেকে ও নিজের নানু বাড়ির সম্পর্কে কোনো কিছু শোনেনি। ওর যে আদৌ একটা নানু বাড়ি আছে, সেখানে হয়তো ওর মায়ের মা বাবা আছে, সেটাও ভুলে বসেছিল ও। কিন্তু আকিব শিকদারের থেকে খবরটা পেয়ে ও কি রিয়াকশন দেবে সেটাই ভুলে গেল। আকিব শিকদার সোফায় বসে চা খাচ্ছে। চাঁদনি সোফার উপরে 2 পা তুলে বসে আছে কণার পাশে। একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে খালি। আকিব শিকদার বিরক্ত না হয়ে উত্তর দিচ্ছে। উনি চাঁদনির প্রশ্নে কখনো বিরক্ত হয় না। চাঁদনি সারাদিন ওনার কানের কাছে প্যান প্যান করলেও উনি বাচ্চাদের মতো বুঝিয়ে বলবেন। তোমাকে কল কখন করেছিলাম? গতকাল রাতে তোমার নানু ভাইয়া কল করেছিল, তোমাকে নিয়ে যেতে বলেছে সেখানে। চাঁদনি অবাক হয়ে বলল, আমার নানু বাড়ি আছে বাবা, নানু ভাই আছে, আর কে কে আছে? আছে তো, সব আছে। তোমার তোমার নানু ভাইয়া আছে, খালামণি আছে। নানুমা, মামা? মামা নেই, নানুমা মারা গেছে। ভুল বললে তো, সবাই থেকেও কেউ থাকে না আমার কেমন যেন। আম্মু চলে যাওয়ার পর থেকেই সবাই এমন কেন করে আমার সাথে? চাঁদনি মলিন হাসলো। আকিব শিকদার ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন মন খারাপ করছো আম্মা? আমি আছি তো, এখন তো নানুর বাড়িও আছে। নানু ভাই তো কোনোদিন একবার আমার খোঁজ নিল না, এত বছর পর হঠাৎ। সেটা তো আমিও বুঝতে পারছি না, এত বছর পর কেন। কিন্তু সে কখনো আমারও খোঁজ নেয়নি। উনি কোনোদিন আমাকে মানতেই পারেনি। তোমার আম্মাকে বিয়ে করা আমার জন্য একটা অপরাধ ছিল। কেন অপরাধ ছিল? ভালোবাসার অপরাধ? না, কিন্তু নিজের চেয়ে হাই ক্লাসের কাউকে চাওয়া অপরাধ। তোমার আম্মার সাথে আমার যখন বিয়ে হয়েছিল, তখন আমি একটা মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে ছিলাম, যার সমাজে কোনো স্ট্যান্ডার্ড ছিল না। আমি তখন স্টুডেন্ট ছিলাম। তোমার আম্মা আমাকে সেভাবে মেনে নিলেও তোমার নানু ভাইয়া পারেনি। ওরা তখন অনেক বড় লোক ছিল, ফ্যামিলির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল। আমার মতো একটা ছেলেকে মেনে নেবে না, এটাই স্বাভাবিক নাকি? বাট তোমার আম্মু আমার লাকি চান্স ছিল। ওকে বিয়ে করার পরই আমার সব কিছু বদলে যায়। ও অনেক ভাগ্যবতী ছিল, জানো। আমি এখনও মানি, এই যে এত বিজনেস, জায়গা জমি সম্পত্তি হুট করে হয়ে গেল, সব তোমার আম্মুর জন্য। চাঁদনি গালে হাত রেখে মনোযোগ দিয়ে শুনল প্রতিটা কথা। দীর্ঘশ্বাস ফেলে বলল, ওরা আমাদেরকে যেতে বলেছে? তোমার নানু ভাইয়া আমাকে তোমাকে সাথে করে নিয়ে যেতে বলেছে। আমার খুশি হওয়া উচিত না দুঃখ পাওয়া উচিত? কীরকম? খুশি কেন হব? এত বছর পর নানু বাড়ির খোঁজ পেয়েছি সেজন্য? না আমাদেরকে এতগুলো বছর ওরা একটুকু দাম দিল না সেজন্য দুঃখ পাবো? তোমার মন কি বলছে? আমার মন বলছে খুশিতে একটা চিল্লানি দিতে। ইস, আমার এতগুলো মানুষ আছে। তাহলে খুশিতে একটা চিল্লানি দাও। নিজের খুশিটা কারোর সাথে ভাগ করে আসো। খুশি ভাগ করলেও বেড়ে যায়। কাকে জানাবো? বাড়ির কারো সাথেই আমার তেমন কানেকশন নেই। 3 তলায় নিজের কক্ষে যাও, কল করে নিজের কোনো ফ্রেন্ডকে বলো, বা তোমার ঝগড়ার পার্টনারকে বলতে পারো। ঘুমাচ্ছে। ঘুম থেকে টেনে তুলে খবরটা দাও। এটা অন্যরকম একটা মজা। চাঁদনির দৌড়ে উপরে গেল। আধার তখন উবুর হয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। চাঁদনি গিয়ে ওর বাহু ধরে টানাটানি করতে থাকলো, উদ্গ্রীব স্বরে বলতে থাকলো, আধার ভাই তুমি ঘুমাচ্ছ, এদিকে জানো কি হয়েছে? ওঠো ওঠো বলছি। ইস, আমার তর সইছে না জানানোর জন্য। এই ওঠো না। আধার ঘুমু ঘুমু চোখ নিয়ে দেখলো ওকে। ঘুমের তোরে চোখের পাতা টেনে খুলতে পারছে না ও। আধারের ঘুমু ঘুমু মুখ দেখে মায়া হলো না চাঁদনির। আধার আবারও শুতে গেলে বাধা দিল ওকে। আধার হামি তুলে বলল, চোখে সব ঝাপসা দেখছি। মুখ ধুয়ে আসো, তোমাকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলো। দূর পারবো না। আল্লাহ, আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে দে। না, আগে আমার কথা শোনো। বল, শুনছি। আধার ঝিমুতে থাকলো। চাঁদনি চেঁচিয়ে বলল, মনোযোগ দিয়ে শুনছো না কেন তুমি? আধার বহু কষ্টে চোখের পাতা টেনে খুলে তাকালো। চাঁদনির মুখও হাসি হাসি। আধার আবার হামি তুলল, বলল, শুনছি। চাঁদনি খুশিতে গদগদ হয়ে বলল, জানো আধার ভাই, আজকে আমি নানুর বাসায় যাব। ভালো তো, যা। আমি অনেক এক্সাইটেড। তোমার কি মনে হয় ওখানে আমার কাজিনরা থাকবে? বাপের গোষ্ঠীর কোনো কাজিনের সাথে তো আমার বনিবনা নাই। ওখানে গিয়ে মন মতো কাউকে পেলে মন্দ হবে না।
আধার ভ্রু উঁচিয়ে তাকিয়ে বলল, মন মতো মানে কি ইঙ্গিত করলি? ধুর, উল্টাপাল্টা বোঝো খালি। নতুন কিছু মানুষকে পাবো, ওদের সাথে ভালো বন্ডিং হবে। আবার তোমার মতো আমারও অনেক কাজিন থাকবে যারা আমাকে ভালোবাসবে। এটা ভেবেই তো আপ্লুত হয়ে যাচ্ছি আমি। এটাকে কি বলে জানিস? গাছে কাঁঠাল গোফে তেল। এত কিছু আগে ভাগে ভেবে নিলে গিয়ে দেখবি ছোট মার আর কোনো ভাই বোনই নেই। না, এমন হবে না, কেউ তো থাকবেই। আধার কিছুক্ষণ নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো, শাসিয়ে বলল, থাকলেও দূরে থাকবি। বিশ্বাস কর, উল্টাপাল্টা কোনো কথা যদি আমার কানে আসে না, তোর অবস্থা আমি কি করব আমি নিজেও জানি না। আমি ব্যতীত তোর আর কোনো কাজিন নাই, থাকতে পারে না। থাকলেও তার কোনো ভ্যালু নেই, কারণ সব ভ্যালু আমার। যা, দূর হ। আধার আবার ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে পড়ল। চাঁদনি মুখ লটকে বেরিয়ে গেল। আকিব শিকদার সিদ্ধান্ত নিলেন সন্ধ্যায় একবার চাঁদনিকে নিয়ে চারিয়া যাবেন। ওনার নিজেরই ঠিক লাগছে না বিষয়টা। এত বছর পর হঠাৎ করে তার শ্বশুরবাড়ির লোকজন কথা থেকে উদয় হয়ে গেল, কিন্তু সকাল 11টার দিকে ওনার শ্বশুরমশাই আবার কল করলেন ওনাকে। বারংবার বলেন চাঁদনিকে নিয়ে উনি যাতে দুপুরের দিকে যায়, লাঞ্চটা যাতে সেখানে করে। প্রথমবার তারা ওই বাড়ি যাবে, একটু তো যত্নআত্তি করার সুযোগ দিতে হবে। বিষয়টা চাঁদনিকে জানালেন তিনি। দুপুর 1টার মধ্যে যাতে চাঁদনি রেডি হয়ে থাকে। চাঁদনি ঘাড় বাঁকিয়ে সম্মতি দিল, আবার চিন্তিত স্বরে বলল, আম্মু মারা যাওয়ার পর আমাদের সাথে একবার যোগাযোগ পর্যন্ত করেনি ওরা। তোমাকে পর্যন্ত একবার যেতে বলেনি। এখন এত বছর পর এসে আমাকে সাথে করে নিয়ে যেতে বলছে। কি কারণ থাকতে পারে বাবা? যাওয়া কি ঠিক হবে? ঠিক ভুল তো বুঝে উঠতে পারছি না আম্মা। আমার নিজেরও যেতে ইচ্ছে করছে না। তোমার আম্মু বেঁচে থাকতে যায়নি কোনো দিন। শুধু ওকে গেটে নামিয়ে দিয়ে আমি চলে আসতাম। তোমার নানু ভাই কখনো আমাকে ভেতরে ডাকেনি। তবু আমি যাচ্ছি এত অবজ্ঞার পরেও। কেন জানো? তোমার আম্মুর জন্য। বেঁচে থাকতে তার এই একটা ইচ্ছে ছিল, তার বাবা আমাকে মেনে নেবে। সে বেঁচে নেই, কিন্তু তার ইচ্ছেটুকু আমি বাঁচিয়ে রাখি। অ্যাটলিস্ট দেখে আসি কেন ডাকা হচ্ছে আমাদের। তোমার মায়ের কথা ভেবে হলেও চলো। বাড়ির সবাই ভীষণভাবে অবাক হলো কথাটা শুনে। এত বছর পর আকিব শিকদারের শ্বশুরবাড়ির লোকজন কোত্থেকে উদয় হয়ে গেল। আধার ততটা মাথা ঘামালো না। উদয় হতেই পারে, এটা এমন আশ্চর্যের বিষয় কি? অনেক বছর পেরিয়ে গেলে মানুষের মস্তিষ্কে সুবুদ্ধি উদয় হয়। সেভাবেই হয়তো ওর তার শ্বশুরের সুবুদ্ধি উদয় হয়েছে। তাই হয়তো এত বছর পর নাতনি আর মেয়ের জামাইকে ডেকে পাঠিয়েছেন। অনেক কিছুই হতে পারে। চাঁদনি দুপুরে রেডি হয়ে নিচে নামলো। ওর পরনে একটা হাফ গাউন, চোখে কাজল দিয়ে চুলগুলো ছেড়ে দিয়েছে। আধার বড় বড় চোখ করে দেখলো ওকে, পাশ ঘেঁষে চিবিয়ে চিবিয়ে বলল, মনে হচ্ছে মামার বাড়ি না শ্বশুর বাড়ি যাচ্ছিস। এত সেজেগুজে এসেছিস কেন? কোথায় সাজলাম? শুধু কাজল দিয়েছি। তোকে না কাজল দিতে মানা করেছি, এরপরও অবাধ্য হচ্ছিস তুই। বাইরে কোথাও তো যাচ্ছি না, নানু বাড়ি যাচ্ছি। কাজল দিলে সমস্যা কি? অনেক সমস্যা। কাজল মুছে ফেল, চুল বেঁধে যা। চুল টুল খুলে নায়িকা হয়ে যাচ্ছে। আহারে, ঢঙের আর শেষ নাই। হ্যাঁ, ঢং কি শুধু তুমি করতে পারো নাকি? আমিও করবো এখন থেকে ঢং। পারলে আটকে দেখাও। চাঁদনি হাত দিয়ে চুল সরিয়ে আকিব শিকদারের কাছে এগিয়ে গেল। আধারের চোখে ওর খোলা চুলগুলো খুব বিঁধল। চুলগুলো খোলা রাখলে চাঁদনিকে খুব সুন্দর দেখায়। আধার কখনো বলেনি, কিন্তু ওর খুব পছন্দ চাঁদনির চুলগুলো। আধারের মন চাইলো কাঁচি এনে চাঁদনির চুলগুলো কেটে দিতে, তাহলে ও আর অন্য কাউকে ঢং দেখাতে পারবে না। দিল না। চাঁদনি মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদবে। আকাশ পাতাল কেঁপে উঠবে ওর কান্নায়। তারপর ওর সাথে আর ঢাকা যাবে না। হয়তো আকিব শিকদারকে ডিভোর্সের কথাও বলতে পারে। বিশ্বাস নেই চাঁদনির কাছে আধারের চেয়েও ওর চুলগুলো বেশি দামি। আধার বুকে পাথর চাপা দিয়ে বিদায় দিল ওদেরকে। পুরো দিন মুখটা পেঁচার মতো করে রাখলো, যেন এই দুনিয়ায় ওর চেয়ে অসহায় মানুষ আর একটাও নেই। ও বউ ছাড়া এতিম একটা ছেলে। অচেনা একটা জায়গায় ওকে ছেড়ে দেওয়া হয়েছে। একটা রাজকীয় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আকিব শিকদারের গাড়ি। মূল ফটক বন্ধ। আকিব শিকদার গাড়ি থামিয়ে রেখেছেন, এখনো হর্ন দেননি। হর্ন দিলেই ফটক খুলবে, এটা ওনার জানা কথা।
উনি দ্বন্দ্বে পড়েছেন, যাবে কি যাবে না। পুরো রাস্তায় এসব ভাবতে ভাবতে এসেছেন। ঠিক এই জায়গায় উনি রাত্রি শিকদারকে নামিয়ে দিতেন। উনি বাড়ির ভেতরে চলে যেতেন। আকিব শিকদার দনমনা করতেন ফটক পেরিয়ে ঢুকবে কি ঢুকবে না। ওনাকে মোবারক হোসেন কখনো ডাকেনি। আজও যে দ্বন্দ্বে পড়লেন তিনি। আত্মসম্মান বাধা দিচ্ছে যেতে, আবার রাত্রি শিকদারের কথা ভেবে এখান থেকে ফিরেও যেতে পারছে না। চাঁদনি অবাক হয়ে দেখছে বাড়িটা। এ জায়গাটা ছোটবেলায় অনেকবার এসেছে ও। স্থানীয়রা এ বাড়িকে রাজবাড়ি নামে চেনে। এখানের পাশেই ঘোরার একটা সুন্দর জায়গা আছে। চাঁদনি বাড়ি টু স্কুল করতে করতে ছুটির দিনে ওর বাবার সাথে এখানেই আসতো। চাঁদনি কখনো এ বাড়িতে ঢোকেনি, তবে বাইরে থেকে দেখতো। এখানকার ব্যবসায়ীরা প্রায়শই বিদেশে চলে যায়। ওদের আতরের বড় ব্যবসা আছে এফ রোডে, রাজনীতি করে, তাই বেশিরভাগ সময় বাড়িটা খালি থাকে। এসব তথ্য দিয়েছিল ওকে ওর বাবা। ঘুরতে এসে চাঁদনি প্রশ্ন করলে এসব কথা ঘুরিয়ে ফিরিয়ে শোনাতো আকিব শিকদার। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই আকিব শিকদার বলল না ওকে। এটা ওর নানু বাড়ি, এখানে ওর কিছু আপনজন আছে। আসলেই আপনজন? সে আপনজনরা তো এত বছর একবারও মনে করলো না ওদের। এই জন্যই বোধহয় আকিব শিকদার অভিমান করে কথাটা বলেনি কোনোদিন ওকে। আকিব শিকদার হর্ন দিলেন। হর্নের শব্দ পেয়ে দারোয়ান গেট খুলে দিল। আকিব শিকদার গাড়ি চালিয়ে গেট পেরিয়ে ঢুকলো। দারোয়ান দৌড়ে এলো জানালার কাছে, নম্র স্বরে বলল,